হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি নতুন একটা রোগ নিয়ে আসলাম। এই দেখেন, গরুর খুরার দিকে খেয়াল করেন, চামড়া উঠে গেছে আর ওখানে টুকটাক মাছি বসতেছে। তো অনেকে আসলে ভাবতেছে এটা হলো ওই ল্যাম্পি রোগ। আসলে ল্যাম্পি রোগ না, এটা হলো চামড়া ওঠা রোগ। মানে সোজা কথা, চামড়ায় ফাঙ্গাস হয়েছে, যার কারণে এই রোগটা হয়। এই রোগটা মনে করেন যে পানির কারণে মনে করেন যে বৃদ্ধি পায়। আর ল্যাম্পি না, এটা আমি কেমনে বুঝতে পারছি? ল্যাম্পি রোগ হলে গরুর খাবারের রুচি একদম চলে যাইতো, গরু না খেয়ে থাকতো, তারপরে গরুর গায়ে পর্যাপ্ত পরিমাণ জ্বর আসতো, আরও অন্যান্য অনেক ধরনের সমস্যা দেখা দিত। তো আল্লাহর রহমতে ওটা না, তবে ল্যাম্পিরও সময় চলে আসছে। ল্যাম্পির ভ্যাকসিনটা করে নিব খুব তাড়াতাড়ি। তো আপনাদের যাদের এইরকম সমস্যা দেখা দিচ্ছে, তারা দয়া করে ভয় করেন না, তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নেন। ইনশাল্লাহ 3 দিন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন কিংবা 5 দিন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন করলেই গরু মনে করেন যে ঠিক হয়ে যাওয়ার কথা। তো দেখতে পাচ্ছেন গরুরা কিন্তু টুকটাক কিন্তু খাওয়া দাওয়া করতেছে। আজকে আমি একটা ভুল করে ফেলছিলাম কি, বড় গরুটা ছোটো গরুটার খাদ্যের পরিমাণটা ভুল করে একটু বেশি দিয়ে ফেলছিলাম। তো এখন ওর একটু পেইন হয়ে গেছে খাতে, তো আস্তে আস্তে খাচ্ছে, খাক। বাদ বাকিটা যতটুকু থাকবে ওটা পরে খাবেনি, কোনো সমস্যা নাই। তো আসলে গরু পালন করা অতটা সহজ না, বা অতটা কঠিন না। আর প্রচুর পরিমাণ টাকা খরচ হয়, আর সময়ও দিতে হয়, বাইরের আড্ডা কমে যায়, সব কিছু লাইফ থেকে আস্তে আস্তে হারায় যায়। পুরোপুরি ফোকাস করতে হয় এই প্রাণীগুলোর দিকে। তো মেইন কথা, এসবের মাঝে আসলে মনটাকে টিকিয়ে রাখাটাকেই মনে করেন যে সব থেকে কঠিন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। মনে করেন যে আপনি যে ছেলে মনে করেন একটা সময় ছিল যে প্রত্যেকটা দিন ঘুরে বেড়াতেন, প্রত্যেকটা দিন বিকাল করে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতেন, রাতে আড্ডা দিতেন, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হয়ে গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে চাইতেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখতেন, মানে ঘোরাঘুরির ক্ষেত্রে। তো এখন যদি আপনার বাসায় যদি 2-3টা গরু হয়, তাহলে কিন্তু আর দায়িত্ব যদি আপনার ঘাড়ের উপর পড়ে, তাহলে কিন্তু আপনি মনে করেন যে নিজের কিন্তু এই আড্ডা দেওয়া বাদ দিতে হবে। মানে আড্ডা দেওয়া বাদ না দিতে চাইলেও এমনি এমনি বাদ হয়ে যাবে। চাইলেও আর কারোর সাথে মিশতে পারবেন না, ঘুরতে পারবেন না। এইভাবে মনে করেন যে এদের পিছনে সময় দিতে হবে। এদের আবার কি মাঝে মাঝে অসুখ বিসুখ হয়, আর এই অসুখ বিসুখগুলো হয় হলে মশা মাছির কারণে। তো আসলে মশা মাছির ঠেকানোটা অনেক কঠিন একটা, মানে কি বলবো, অনেক ঝামেলা হয়ে যায়। তো আসলে এগুলোর মাঝে দিয়েই মনে করেন যে কোনো মতো পালন করতে হবে এদেরকে। তো আসলে যেমন পরিশ্রম, তেমন রোগ, তেমন মনে সবই আছে এদের মধ্যে মনে করেন যে সব ধরনের রোগ বালা হতেই পারে, স্বাভাবিক। তবে আসলে ভাই, আমার কয়েকটা দিন ধরে এমন মস্তিষ্ক কোনো কিছু ঠিক নয়। আমি মানে অন্তর থেকে সুখী না, মানে ডিপ্রেশনে আছি। অতিরিক্ত গরমের দিনে কারেন্ট যায় অতিরিক্ত। আর আমাদের বগুড়া শহরে মনে করেন যে সারাটা দিনের মধ্যে না হলেও 3 থেকে 4 বার করে কারেন্ট যায়। তা হয়তো কম বললাম, অন্যান্য শহরের কী অবস্থা আমার জানা নাই। তবে বগুড়া শহরে ভাই এত পরিমাণ কারেন্ট, দিন নেই রাত নেই, সবসময় এলে কারেন্ট যায় আসে গেলে মনে করেন 1 ঘন্টার আগে কারেন্ট আসার নাম নাই, 1 ঘন্টা পরে কারেন্ট আসে, 1 ঘন্টা চলে আবার কারেন্ট চলে যায়। এরকম একটা মানে পরিস্থিতি। একে তো গরম, 2 কারেন্ট যায়। তো যাদের মনে করেন যে মানে মানুষেরই যাদের শরীর খারাপ, তাদের তো অবস্থা খারাপ হচ্ছে। প্লাস যাদের মনে করেন বাসায় বড় বড় গরু ছাগল আছে, তাদের বাসায় আসল কথা আইপিএস না লাগানো পর্যন্ত দ্বিতীয় কোনো অপশন আমি দেখতেই পাচ্ছি না। আইপিএস লাগাতে হবে, তাইলে মনে করেন যে তাদের গরু ছাগল মানে যেটাই হোক বাঁচে থাকবে, না হলে বিপদে পড়ে যাবে। আমরা তো ছোট খামারি, 2টা গরু পালি, আমাদের অত পেইন হয় না। তারপরে কি ডাক্তারি খরচ দিতে মনে করেন যে মাথা পাগল হয়ে যায়। ডাক্তারেরা মনে করেন আসলে ভালো মতো টাকা নিয়ে যায়, 400 টাকা করে নেয়, 500 টাকা করে নেয়, মানে নিতে মনে করেন ওদের কোনো বাজে না। তো আসলে এইসব ঝামেলা আর সহ্য হচ্ছে না। একে তো মনে করেন মাসের শেষে আজকে হলো 29 তারিখ, মুদির দোকানে যারা বাকি টাকি খাইছে তারা তো মনে করেন এখন আসতেছেন না, তারাও বাকি নিয়ে যাচ্ছে। কারণ মাস শেষে হয়তো তারা টাকা দেবে, টাকা পয়সা দিলে তখন মনে করেন যে একটু মানে স্বাচ্ছন্দ্য বোধ মানে চলতে পারবো। তো বর্তমান অবস্থানটা এমন হয়ে আছে যে চলার মতো না, খুব পেরেশানি। তবে এই পেরেশানি হয়তো সবসময় থাকবে না, আস্তে আস্তে পেরেশানিটা কমে যাবে। ধৈর্য ধরতে হবে। তো
আপনারা সবাই দোয়া রাখবেন আমার জন্য এবং আমার পশু পাখিদের জন্য, যে তারা যেন সুস্থ সবল থাকে এবং আমি যেন ভালো থাকি। এবং আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনাদের পশু পাখির জন্য দোয়া করি, আপনাদের পরিবারের জন্য দোয়া করি, যেন আপনাদের পরিবার থেকে শুরু করে পশু পাখি সবাই যেন অনেক অনেক সুস্থ সবল থাকে ও ভালো থাকে। মনের দিক থেকেও যেন ভালো থাকে, শারীরিকভাবেও যেন ভালো থাকে, সব দিক থেকে যেন ভালো থাকে, এটাই মনে করেন যে দোয়া। এই দোয়াটাই করব। আর খুব বেশি একাকিত্বের মধ্যে আমি পড়ে গেছি। আমার খুব খারাপ লাগে, এখন ভালো লাগে না, সময় কাটানোর মতন কোনো পার্সন আমার লাইফে নাই, যে কারণে মনে করেন আমার খুব বেশি খারাপ লাগে। তার মধ্যে নখ ফ্যাঁস দিয়েছি মনে করেন যে কাঁচি দিয়ে ভুলবশত, এই নখের পেইনও সহ্য হয় না। আসলে বলে না মর্দ को कभी दर्द नहीं होता है, তো এটা হলো বাত ঝুট হে। আসলে প্রত্যেকটা প্রাণীরই ব্যথা আছে, কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না। তো আমি ভাই প্রকাশ করতেছি যে ভাই যখন নিজের ইচ্ছায় কাটলে অতটা ব্যথা হয় না, আমি যেটা মনে করি। কিন্তু ভুলবশত যদি কাটা যায়, সেই জায়গার যে পেইনটা দেয় এটা বলার মতন না ভাই, খুব বেশি পেইন দেয়, মনে করেন টাটায় কামড়ায়, মানে অসহ্য লাগে। যাই হোক, এখন মন মস্তিষ্ক আমার আসলে ঠিক নাই, কি যে করব, কি যে করতেছি, মানে ধুলায় অন্ধকার। মানে জীবনের সুখ নামের যে একটা জিনিস, এটা মনে করেন যে একদম হারায় যাচ্ছে আস্তে আস্তে। কবে যে সুখ শান্তি মানে আবার ফেরত আসবে আমার জানা নাই। আসলে ভাই হয়েছে কি, নামাজ পড়ি না, তো নামাজ না পড়ার কারণে মনে করেন যে পারিবারিকভাবে আমি অশান্তিতে আছি, প্লাস মন মানসিকতার দিক থেকেও আমি খুব একটা ঠিক নাই, এই একটা কারণে। তো ভিউয়ার্স, আপনারা দোয়া করবেন যেন সবাই সুখী থাকে, সবাই যেন ভালো থাকে। আর এই গরমটা যেন খুব তাড়াতাড়ি চলে যায়। একটু বৃষ্টির প্রয়োজন, মানে শিলা বৃষ্টি না, মানে স্বাভাবিক বৃষ্টির প্রয়োজন। এতে করে গাছপালা যে আমগুলো আসছে, সে আমগুলো মজবুত হয়ে গাছে থাকবে, গাছপালা শান্তি পাবে, তারপরে মানুষেরা শান্তি পাবে। প্রত্যেকটা প্রাণী কিন্তু পানির উপরে টিকে আছে, তো এই পানির খুব প্রয়োজন, তো অতিরিক্ত প্রয়োজন না। হালকা কিছু মানে বৃষ্টি হলে মনে করেন যে উন্নতি হবে। কত পুকুর শুকে যাচ্ছে আমাদের, বিশেষ করে আমাদের করতোয়া নদী, আমাদের বগুড়ার করতোয়া নদীর যে খারাপ অবস্থা, এটা আসলে আমার যদি দামি কোনো ক্যামেরা থাকতো তাহলে আমি তুলে ধরতাম। করতোয়া নদী এখন আসলে ভাই করতোয়া নদী না, এটা এখন করতোয়া ড্রেনে পরিণত হয়ে গেছে। মানে করতোয়া নদী শুকাতে কাট হয়ে গেছে। আর সেই করতোয়াতে শুধু মনে করেন যে আমাদের শহরের যত ময়লা আবর্জনা, ড্রেনের যে ময়লাগুলো সব মনে করেন করতোয়ার সাথে কানেক্টেড। তো আসলে এটা খারাপ কিছু না, এটা ভালো। তবে নদীটা আসলে মৃত হয়ে যাচ্ছে, মানে এমনটাই যদি চলে ওটা বাংলাদেশের সব থেকে বড় একটা ড্রেন হয়ে যাবে আমাদের করতোয়া ড্রেন। তো আস্তে আস্তে যদি এইরকমটা শুরু হয় আসলে, তবে করার কিছু নাই। নদীটা যদি চলমান থাকতো তাহলে ময়লাগুলো যেটাই হোক ফিল্টার হয়ে আবার ঠিক হয়ে যেত। কিন্তু আসলে কাজ চলতেছে আমাদের করতোয়া নদীর, কিন্তু কাজও শুরু হয়ে গেছে আল্লাহর রহমতে, মাটি খননের কাজ শুরু হয়ে গেছে। তো করতোয়া নদীটাকে আবার পুনরায় জীবিত করার চিন্তা ভাবনায় করছে আমাদের দেশের সরকার। তো এই জন্য অসংখ্য ধন্যবাদ তাকে। আসলে তার কোনো দোষ নাই, তো সে ঠিকই টাকা দেয়, ঠিকই সব কিছু বলে, কিন্তু তার কর্মী মানে তার প্রাণপ্রিয় কিছু মানে কালো পথে কর্মী আছে, যারা মনে করেন টাকা পেয়ে টাকাগুলো কি করে, অর্ধেকের অর্ধেক মনে করেন যে কাজে লাগায়, আর বাদ বাকিটা নিজের ট্যাগে তোলে, মানে নিজের পকেটে তোলে। তাদের নাম জানা নেই। তবে কি, দুনিয়ার ধার দুনিয়াতে শোধ হয়। মানুষের অর্থ যদি মেরে খান, জনগণের অর্থ যদি কেউ মেরে খায়, তো এই হিসাব আমাদের 16, 17, 18 কোটি জনগণের হক যে মানুষগুলো মেরে খাচ্ছে, তো মৃত্যুর পরে এই হকের সওয়াবগুলো সবাইকে দিতে হবে। আসলে এই জন্যই বলা হয়, আপনি যতই পাপ করে বেড়ান না কেন, পাপের শাস্তি তো ভোগ করতেই হবে। আর মৃত্যুর পরে কিছু দল মানুষের এমন হবে
তারা শুধু বলবে যে আমার আমার কবরে এত শান্তি কেন? আমি তো পৃথিবীতে অনেক ঠিক মতো নামাজ পড়িনি, ঠিক মতো আল্লাহর ইবাদত করিনি, আমি এটা করছি ওটা করছি, তারপরেও আমার কবরে এত মানে সোয়াব আসতেছে কেন? তো এই জন্য আসতেছে কারণ আপনাদের অর্থ অনেকে মেরে খাইছে, আপনাদের সম্পদ অনেকে মারা খাচ্ছে, এইরকম এই দেও যারা যারা খাইছে তো তাদেরকে মনে করেন যে ফেরত দিতে হয় ওখানে। এইভাবে মনে করেন প্রত্যেকে শান্তি পাবেন। তবে যার শাস্তি ভোগ করার প্রয়োজন, মানে যে শাস্তি ভোগ করার যোগ্য, তার তো ভোগ করতেই হবে। এখান থেকে কেউ কাউকে ঠেকাতে পারবে না। তো গরুর খাবারের চাহিদাটা আজকে আমি একটু কম দেখতেছি, যেটা সত্যি কথা। তবে কম না, গরুকে খাইতে দিলে ঘন্টা খানিক লাগেই দেয় খাইতে। আস্তে ধীরে খায় তো, গরু তার রাক্ষস না, আস্তে ধীরে খাচ্ছে। আর আমার হাতে সময়টা কম ছিল, আমি খাবারটা দিয়ে মনে করেন যে আমার তাড়াহুড়ো ছিল যে আমি হলো আমার দোকান খুলতে হবে, কারণ আজকে আমার মা হলো একটু পৌরসভাতে গেছে একটা কাজে, তারপরে আরও মানে বাসায় বর্তমানে কেউই নেই, তো আমারই দোকান খুলতে হবে। তো আমি কোনো মতো গরুর কাজ করে গরুকে খাবারটা দিয়ে মনে করেন যে আমি এখন রওনা দেওয়ার চিন্তা ভাবনাই করতেছি, দোকানে বসতে হবে। তো এই জন্যে মনে করেন এত কিছু। তো বর্তমান যে অবস্থা, এই অবস্থা থেকে একটা জিনিসই বোঝা যাচ্ছে যে আস্তে ধীরে একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে। তো আমি তো মাইখা দিচ্ছি, একটু খাদ্য মনে করেন যে নষ্ট করছে। মিথ্যা বলবো না আপনাদের কাছে আমি, ভাই মিথ্যা বলে কোনো লাভ আছে? আমি তো বলি যে প্রত্যেক দিনের আপডেট আমি প্রত্যেকটা দিন দেবো। আমার ভিডিওর ভিউ হোক 2টা, আমার ভিডিও 2জন মানুষ দেখুক, কোনো সমস্যা নেই, 2জন মানুষ উপকৃত হবে। আমি 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 ফেক ফলোয়ার, ফেক ফ্যান্স আমার প্রয়োজন নেই। আমার কথা, আমার ভিডিও 2জন মানুষ দেখুক, কিন্তু 2জন মানুষ আমার সত্যিকার আমার ভক্ত হোক, মানে যারা আমাকে ভালোবাসে। এরকম 2-3জন হলে আমি মনে করি আমি সাকসেস। এই 2-3জনই একদিন আমাকে 2-3 কোটি মানুষের কাছে নিয়ে যেতে পারবে। তো এত বেশি একাকিত্ব আর ভালো লাগে না। অনেক কিছু শেয়ার করার আছে, কিন্তু সব কিছু তো আর পাবলিক সাইডে তো শেয়ার করা যায় না। কিছু মানে গোপনীয়তা আছে যেগুলো মনে করেন খুবই খারাপ লাগে, খুবই কষ্ট দেয়। তো এগুলো আসলে শেয়ার করার মতন না। আর ইউটিউব চ্যানেলে তো মনে করেন যে সব কিছু শেয়ার করার মতন একটা মানে অবস্থাও নাই। এটা হলো মানুষের প্রয়োজনে মানুষ সার্চ মারে, হ্যাঁ আমার এই সমস্যার সমাধান কি, তখন সেই সমস্যা আছে, সমাধানটা দেওয়া থাকে, সেটা দেখে মানুষেরা বুঝতে পারে। আবার অনেকে নাটক দেখে, অনেকে সিনেমা দেখে, যার যেটা ভালো লাগে তাই সেটাই দেখে। তো এখানে মেন কথা, এগুলো শেয়ার করে কোনো লাভ নেই। শেয়ারিং করার জন্য প্রয়োজন তো ফেসবুকের প্রতি আমার ইন্টারেস্ট আস্তে আস্তে কমে আসতেছে। আমার ভালো লাগে না, কারণ ফেসবুকে সব ফেক পিপলদের ভরা, মানে কেউই আপন না। দিন শেষে সবাই মনে করেন যে ভালোটাই খোঁজে। তো আমি ভাই কালো, সবাই ভালো, হাজারো ভালোর মাঝে আমি একটা কালো। এভাবে দিন চলতেছে, রাত চলতেছে। তাই আমি গরুকে পানি বদলায় ভালো পানিটা দিয়ে দিলাম যে খাওয়া খা। আর ছোটোটারও আমি পানি দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, কারণ ও যেভাবে খাওয়া শুরু করছে আস্তে আস্তে টুকটুক করে খাচ্ছে। এইভাবে করে খাইলে তো মনে করেন এখানে 1 ঘন্টা লাগাই দিবে। তো ভাই আমারও তো সময় নেই, আমার দোকান খুলতে হবে। তাই আমি ভাই অন্য একটা বালতিতে করে পাশে পানি দিয়ে রাখলাম, কারণ আমি যে খাবারটা দিই সেটা হচ্ছে ফিটের সাথে আমি মিক্স করে দিই, সব কিছু মিলিয়ে দিই যে ওরা আস্তে আস্তে খাক। তো এখন আর মেন কথা হচ্ছে কুরবানি ঈদের পরে আমি তো গরু সেল করব। তো সেই হিসাবে এখন এই মাসটা আমি অল্প খাবারই দিব, খুব একটা বেশি খাবার দিব না, যেটা সত্যিকারের কথা। তবে আমি এই মাসটার নাম কি, মানে এই মাসটা তো হলো এপ্রিল, মে মাস পর্যন্ত আমি মনে করেন যে মে মাসের 30 তারিখ পর্যন্ত আমি লিমিটের মধ্যে খাবার দেবো। আর জুন মাসে আমি খাবারের পরিমাণটাকে বাড়িয়ে দ্বিগুণ করে দিব, দিয়ে মনে করেন আমি টানা 1 মাস ওদেরকে আমি ভরপেট খাওয়াবো। যাই হোক ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টাটা।